বিএনপি অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল এবং হচ্ছে তারা জনসমর্থন দল, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে বিএনপি সবচেয়ে অনিয়ন্ত্রিত দল। এনসিপি বেসিক্যালি এখন একটা দিগ্ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত তরুণদের সঙ্গ। এরা একটা নতুন প্রত্যাশা জাগিয়ে রাজনীতি শুরু করেছিল। সেই প্রত্যাশার জায়গা থেকে তারা নিজেদেরকেই বিতর্কিত করে এইরকম উদ্ভ্রান্তের পর্যায়ে বা দিগ্ভ্রান্তর পর্যায়ে নিয়ে এসেছে। আগে হাসিনা বলতো না, মানে হাসিনার যে পুরো এস্টাবলিশমেন্ট ছিল যে তারেক তো হচ্ছে সাজাপ্রাপ্ত, সে কিভাবে বিকল্প, কিংবা হচ্ছে বিকল্প না, অতএব হাসিনাকে আজীবন রাখতে হবে। ফলে এই যে বিকল্প তৈরির যে একটা প্রক্রিয়া, সেই জায়গাটা এনসিপি তার রাজনীতিটা ক্লিয়ার। ধর্মভিত্তিক এই রাজনীতির দিকে ঝোঁক তৈরি হওয়ার সংখ্যাটা এদের বেড়ে গেল। এইখানে এনসিপি যে কালিমাগুলো ইতিমধ্যে তাদের গায়ে লাগিয়েছে, এক হইল তাদের ভাষায় মুনাফেক এবং ফ্যাসিবাদী একটা দলে ঢুকেছে, তাদের ভাষায় মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী একটা দলের পক্ষে ঢুকেছে। ছাত্রদল করলে, বিএনপির পক্ষে বুদ্ধিজীবিতা করলে সামনে অনেক কিছু গ্রান্টি আছে, পত্রিকার সম্পাদক হওয়া যাবে, টেলিভিশনে রেগুলার টক শো হোস্ট করা যাবে, বিভিন্ন টেলিভিশনে এমডি ডিএমডি হওয়া যাবে। আমাদের পক্ষে সেটা পাওয়া সম্ভব না, বরঞ্চ আমরা এক অনিশ্চিত ভবিষ্যৎ জেনে নতুন পথ সৃষ্টির পক্ষে নেমেছি, যেখানে আমাদের উপরে ভাইয়ের মতন একটা ছাতা নাই, যেখানে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, কোনো আদর্শিক রাজনীতির পর্যায়ে থাকার সুযোগই নেই। কারণ তাদেরকে গিয়ে ওই ৭১ পরাজিত শক্তির পক্ষে ভোট চাইতে হবে, তাদেরকে ভেস্তে টিকিট বিক্রি করার পক্ষে গিয়ে ভোট চাইতে হবে এবং টকশোতে এসে ডিফেন্ড করতে হবে তাদেরকে। জামাতের সমস্ত লিগেসি তাদের কাঁধে নিয়ে জামাতকে ডিফেন্ড তাদের করতে হবে। ফলে জামাতের চরিত্রের সঙ্গে তাদের চরিত্র একাকার হয়ে যাবে, এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নাই। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব। স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট ডক্টর সায়ন্ত সাকত। সায়ন্ত, স্বাগত। ধন্যবাদ। হঠাৎ করে আমরা দেখছি যে ছাত্রদল নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করেছে এবং 3টি কারণে উল্লেখ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ঠিক নির্বাচন যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আর 1-2 দিন পরেই, ঠিক তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন ছাত্র দলের এই কর্মসূচি কি কোনো বার্তা দেয় কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর আলোচনায় আদিব আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ডেফিনেটলি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা স্টেপই এক একটা বার্তা দেয় এবং সেইটা কোন সময় হয়, সময়টাও নতুন একটা বার্তা দেয়। বিএনপির লেভেল থেকে সরাসরি দল না করে ছাত্রদল যে কাজটা করছে সেটা হচ্ছে সরকারের কিছু কিছু টুলস বিশেষ দিকে যদি হেলে পড়ে অথবা তারা খুব ক্যাজুয়ালি নেয়, তাতে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার মতো অথবা বিশেষ কোনো দিকে ফ্লো তৈরি হওয়ার মতো আশঙ্কা থাকে, সেটার একটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ হওয়ার দরকার, যেটা বৃহত্তর পরিসরের দলের করা ঠিক হবে না, কারণ তারা নির্বাচনী কাজে ব্যস্ত আছে এবং নির্বাচনমুখী। সেক্ষেত্রে তাদের ছাত্র সংগঠন যদি এরকম কর্মসূচি দেয়, যে তাদের চাওয়াটা তো খুব সিম্পল, খুব বড় কোনো চাওয়া না, চাওয়াটা হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এনশিওর করবার জন্য যেসব ক্ষেত্রে নির্বাচন কমিশন বিতর্কিত হচ্ছে সেটা যাতে না হয়, সেইখান থেকে নির্বাচন কমিশন যাতে নিজেদেরকে নিবৃত্ত করে এবং অলরেডি যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো চলে আসছে সেটা তাদের ভুলের কারণে হোক, অদক্ষতা অযোগ্যতার কারণে হোক, অথবা বিশেষ কোনো ব্যক্তি বা কর্নারের অতি উৎসাহী হয়ে কোনো দিকে হেলে পড়ার কারণে হোক, ঘটেছে তো সেইখান থেকে নিজেদেরকে সরিয়ে আনা, এটা তো নির্বাচনের স্বার্থেই করতে হবে। কারণ এই নির্বাচনটা তো খুবই কাঙ্ক্ষিত একটা নির্বাচন দেশবাসীর কাছে। আমাদের 4 কোটির উপরে তরুণ ভোটার, এর মধ্যে অন্তত 3 কোটি বা 3.5 কোটি ভোটার একবারও ভোট দিতে পারেনি। তারা 14তে ভোট দিতে পারেনি, তারা 18তে ভোট দিতে পারেনি, 24-এ ভোট দিতে পারেনি। এইবার তারা মুখিয়ে আছে তার গণতান্ত্রিক অধিকারটা তারা প্রয়োগ করবে। এর বাইরেও অন্য যে ভোটার আছে তাদেরও প্রায় অভিন্ন অবস্থা। ফলে এই নির্বাচনটা যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে, প্রার্থীরা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে প্রচারণ চালাতে পারে, অতীতের মতো কালো টাকা এবং পেশি শক্তির দৌরত্ব যেন এরকম চোখে না পড়ে, ভার্চুয়াল মিডিয়া নিয়ে যে আমাদের আতঙ্ক আছে যে এটার অপব্যবহার, এআই এর সাহায্যে এটার অপব্যবহার, প্রোপাগান্ডা কতটা বাজে পর্যায়ে যেতে পারে সেটাকে কি করে কন্ট্রোল করবেন, এবং ভোট গণনা করে রায় ঘোষণা পর্যন্ত যেন নিরপেক্ষতা বজায় থাকে। কিন্তু ইতিমধ্যে সরকারের কিছু কিছু ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছে।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে এটা তাদের উদ্দেশ্যমূলক না, এটা অনভিজ্ঞতা কিংবা অদক্ষতার কারণে ভুল হয়েছে, তারা সিরিয়াসলি নেয়নি। কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে, সেই ভুলটা তো শুধরাতে হবে। সেই ভুলটা যদি নিজেরাই আগেভাগে শুধরে নিত, তাহলে ছাত্রদলের ওখানে হয়তো যাওয়ার প্রয়োজনীয় হতো। আদিব, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের মুখপাত্র হিসেবে তিনি কথা বলছেন। তিনি এর আগে আব্দুল্লাহ মিন্টু মানে যারা দ্বৈত নাগরিক ছিল, সেই দ্বৈত নাগরিকদের শুনানি চলাকালে একটা হট্টগোল পর্যায়ে হাসাদ আব্দুল্লার সাথে বাকবিতণ্ডা হয় তার হাসান আব্দুল্লাহ মিন্টুর এবং তার সমর্থকদের, এবং সেখানে কিছু কথা খুব ভালো কথা না, একটু মন্দ কথাবার্তা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই দিনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন যে এই ধরনের লোকরা নির্বাচন করলে তারা রাস্তায় নামবে, যারা দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, তাহলে এদেরকে সুযোগ দিলে নির্বাচন কমিশন তারা এটা করতে পারে না, দিলে তারা আন্দোলনে যাবে। এবং গতকালকে আবার দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরেকটা স্টেটমেন্ট দিলেন যে নির্বাচন বয়কট করবে কিনা এনসিপি সেটা এখন ভাবার সময় এসেছে, এরকম আর কি একটা। তো আসলে আপনার কি মনে হয়, এটা কি শুধু কি রাজনীতির মাঠ গরম করার জন্য, নাকি আপনাদের দলের স্ট্যান্ড? প্রায় 30 থেকে 35 জনের যাদের দ্বৈত নাগরিকত্ব তাদের রয়েছে এবং যেগুলো তারা হলফনামায় গোপন করেছেন, আমরা দেখেছি অনেকের সেগুলো আসতেছে, একটা দুইটা করে সামনে আসতেছে, বাকিগুলো হয়তো দেশে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, তারপর হয়তো আসবে। তাহলে এই যে আপনি আইন প্রণেতা হবেন, তা হওয়ার আগেই যে আইন ভঙ্গ করে হচ্ছে নির্বাচন করা এবং তথ্য গোপন করা, এবং সেটা প্রশ্ন তুললে হচ্ছে আপনার হচ্ছে তিনি কিন্তু ব্লাডি সিটিজেন, ওখানকার যে আইনজীবী ছিল তাদেরকে বলছেন, আমি একটু আগে নিউজটা স্ক্রল করতেছিলাম, জাগো নিউজ পাইতে দেখেছিলাম, আইনজীবীদেরই তিনি ব্লাডি সিটিজেন বলছেন। ঢাকা 11 আসনের কায়ুম ভাইয়েরও দ্বৈত নাগরিকের একটা বিষয় কিন্তু সামনে আসছে। তাহলে এই যে আপনি দ্বৈত নাগরিক রেখে আপনি হচ্ছে নির্বাচন করতে চাচ্ছেন এবং তাদেরকে বাদ দিতে চাচ্ছে না, এবং সেটা যেন দিতে না পারে সেইটাকে হচ্ছে আপনার এক ধরনের চাপ প্রয়োগ করা। বরঞ্চ ছাত্রদলের যে এখানের নির্বাচন কমিশন ভবনের যে ঘেরাও যে কর্মসূচি তারা দিয়েছে, এটির মূলত অনেকগুলো মেসেজ আছে। ভিতরে নেগোসিয়েশন চলছে, বাহিরে হচ্ছে ঘেরাও করে রেখে বাধ্য করা। এবং একটা নিউজ, যদিও খুব গুরুত্বপূর্ণ নিউজগুলোতে আসেনি, যে স্যার অনুমতি কি যেন ইয়ের ক্ষেত্রে যে সমস্ত আসলাম ব্যাংকের টাকাটা, হ্যাঁ, যে ব্যাংকের টাকাটা স্যার দিয়ে দিন। তাহলে এই যে ব্যাংকের টাকাটা দিয়ে দিন, এটার যে হচ্ছে যে একটা মেসেজ, এখন হয়তো ধরেন মূলধারা গণমাধ্যম সেগুলো প্রকাশ করতেও ভয় পাচ্ছে, সরকার গঠন করে ফেলবে 12 তারিখ, তাদের কি অবস্থা হবে। কিন্তু এটা একটা খুবই গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনা, আমরা যে আইনের শাসন বলি, সেটার জন্য একটা খুবই অশনি সংকেত। প্রথমত বিষয় হচ্ছে দেন হাসিনার সময় কি হয়েছে। হাসিনার সময় সালমান এফ রহমান তৈরি হয়েছে, যারা হচ্ছে অলিগার্ক ছিল তারা হচ্ছে এমপি হইতো, এমপি হয়ে জমি দখল করত, সেই জমি দেখায় ব্যাংক থেকে টাকা নিত 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা নিয়ে 150 কোটি টাকা কোনোরকম শোধ করে আবার নিত 500 কোটি টাকা, এরকম করে পুরো জনগণের যে টাকা ব্যাংকে থাকতো সে ব্যাংক থেকে টাকা নিত। ব্যাংকের এমডি আবার নিয়োগ পেত হচ্ছে ওই এমপি মন্ত্রীর সুপারিশে, অর্থাৎ পুরো রাজনীতির একটা অংশ, কিছু এমপি, ব্যাংকের এমডি এবং হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কিছু সচিব, এদের একটা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের সহ পুরো একটা অর্থনৈতিক জিনিসটাকে লুটতরাজের একটা হচ্ছে ভাগবাটোয়ারা করছে। তাহলে এখন সামনের দিনে সেখানে এই ধরেন আগে যেই গ্রুপগুলোকে আমরা দেখছি, এস আলম দেখছি কিংবা বসুন্ধরা দেখছি, সেই জায়গায় পরিবর্তন হয়ে অন্য গ্রুপগুলা হচ্ছে সেই জায়গাগুলো নেবে কিনা, অলরেডি সেটার আলামত দেখা দিয়েছে। সেই জায়গাটা কিন্তু খুবই অ্যালার্মিং। আপনি হচ্ছে দ্বৈত নাগরিক, সেটা তো আপনি মানতেছেনই না, এবং সেটাকে এক ধরনের ডাকাতির মতন করে বাধ্য করা এবং হচ্ছে ভয়ভীতি দেখানো, এটার কিন্তু একটা আলামত কিন্তু দেখা যায়। আপনি বলছেন এই ঘেরাওটা আসলে সেটারই একটা, হ্যাঁ, তার মানে তার ইয়াটা শক্তি প্রদর্শন করা, আইসিকে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হচ্ছে মেসেজ দেওয়া যে না, আমরা হচ্ছে আমরা করতে পারি, আমাদের এখন সকল রাজপথের ক্ষমতা আমাদের হাতে, হচ্ছে প্রশাসন আমাদের কথা মতো চলবে, এই ধরনের হচ্ছে যে জায়গাটা। ফলে এটা মানে শক্তি প্রদর্শন করলে সরকার কথা শুনে বা প্রশাসন কথা শুনে, শক্তি প্রদর্শনের বিষয়টা না, শক্তি প্রদর্শনটা কিসের প্রেক্ষাপটে করছে সেটা গুরুত্বপূর্ণ। আপনি কি যৌক্তিকতার জন্য করছেন এটা, নাকি আপনি হচ্ছে আপনার অবৈধ
ভাবে কোনো কিছু হাসিল করার জন্য হচ্ছে করছেন, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। এখানে দেখেন চট্টগ্রামের যে প্রার্থী তার এখানে আইনগুলো মানে হাসিনার আইনটা কি ব্যবহার করে সে নির্বাচন করতেছে। আমি একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল আমার বর্তমান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তখনকার, তিনি যখন বিএনপির সময় দায়িত্ব পালন করছিলেন তিনি বলছিলেন যে তখন কেউ যদি ঋণ নেয়, ধরেন ব্যাংক থেকে কেউ 100 কোটি টাকা ঋণ নিছে, পরের বার তার ঋণ নিতে হইলে মিনিমাম 10 কোটি টাকা পুরো দিয়ে তারপরে আবার ঋণের জন্য আবেদন করতে হবে। দ্বিতীয় রিশিডিউল করতে হলে 20%, তৃতীয় রিশিডিউল করতে হলে 30%। এইটা ছিল আইন 6 সাল পর্যন্ত। হাসিনার সময় সেই রিশিডিউল আইনে এসে 10%-এর জায়গায় 2%-এ আসছে। অর্থাৎ আপনি একটা ব্যাংক থেকে হচ্ছে 100 কোটি টাকা নেবেন 10 বছরের জন্য, এরপর আপনি টাকা দিবেন না আরো 2 বছর, এরপর 2 বছর পরে গিয়ে কি করবেন, আপনি 2 কোটি টাকা আবার আরেক ব্যাংক থেকে নেবেন, আরেক ব্যাংক থেকে ওই ব্যাংকে 2 কোটি টাকা দিয়ে আবার হচ্ছে 50 কোটি টাকা আপনি নেবেন। তাহলে একটা লোকের কাছে 98 কোটি টাকা অলরেডি পায়, তাকেই আবার আপনি হচ্ছে এমপি বানাচ্ছেন। তাহলে ওই লোক এমপি হয়ে ওই ব্যাংকের এমডিরে যে হচ্ছে ডিবি দেওয়ারা, যেটা তো আমরা দেখেছি যে ধরেন ওই যে মুরাদ যে চরিত্রহীন, যে খুবই মানে ল্যাঙ্গুয়েজ মানে নারী বিদ্বেষী চরম, ওই রকম তো দেখছি যে আমি ডিবি দিয়ে তোরে তুলে আনবো, এক নায়িকারও হুমকি দিছে না। তাহলে ও যে 100 কোটি টাকা হচ্ছে সরকার থেকে নিয়ে ধরেন হচ্ছে ঋণ খেলাপি হইতে পারে, সে যে এমপি হওয়ার পরে তার কথা তো শুনতে ডিবি বাধ্য হবে, ও এসবি শুনতে বাধ্য হবে, ওদের দ্বারা যে আবার ব্যাংকের এমডিরা আবার হুমকি দেওয়া যে আরও 100 কোটি টাকা হচ্ছে নিবে কিনা, সেটা তো একটা থাকে। তাহলে বাংলাদেশে এত বড় দল বিএনপি, এত বড় দল, তার কি প্রার্থীর এত ঘাটতি পড়ছে যার ঋণ খেলাপি আছে, ঠিক আছে? তো ঋণ খেলাপি সে মৌকুফ হয়েছে কোন সূত্র অনুযায়ী? ওই হাসিনার দেওয়ার এখনো হচ্ছে সেই 2% কিংবা হচ্ছে 3% আইন অনুযায়ী হচ্ছে সে ঋণ খেলাপি মুক্ত হচ্ছে। তো এইটা কিন্তু একটা অর্থনীতিকে পুরো হচ্ছে মানে ধ্বংস করার মানে হাসিনার আমলে যেটা ছিল আরেকটা সেইটার দিকে হচ্ছে ধাবিত হওয়াটা। সর্বশেষ পয়েন্ট হচ্ছে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, ঠিক এরকম দুটো বিষয়, একটা এরকম ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিক, যেটা আমাদের আইনে বাধা নিষেধ করা আছে। তারপর সেটা বিএনপি কি আসলে আপনার কি মনে হয় যে এই প্রার্থী বাছাইয়ের সময় এই জিনিসগুলো কি তারা আসলে জানতো না, নাকি তাদের কাছে গোপন করা হয়েছিল? না, যেখানে নির্বাচন কমিশনই যাচাই বাছাই করে বা যখন নমিনেশন পেপার সাবমিট করে সেখানে এরাই যাচাই বাছাই করে পাচ্ছে না, হিমশিম খাচ্ছে, সেখানে দলীয়ভাবে বিএনপি সবার সব কিছু তো জানা সম্ভব নয়। এটা সত্য যে এটা প্রার্থীর একটা সততা কিনা, প্রার্থী যদি গোপন করে, ডেফিনেটলি সেটা বলছি। দল তো বিব্রত হচ্ছে। বিএনপি এরকম একটা দল যে এই দলে প্রত্যেকটা আসনে 2-3 জন থেকে 8-10 জন পর্যন্ত নেতা আছে যারা এমপি নির্বাচন করবার জন্য যোগ্য এবং সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে এবং ত্যাগী নেতৃত্ব দিয়ে রাজনীতি করে সে সাফারার এরকম আছে এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার স্বাক্ষর আছে। সেইখানে বিএনপির বেলায় বড় দল হিসেবে যারা নমিনেশন পায় তাদের বেশিরভাগই ধরে নেয় এই দলের, বিশেষ করে এইবার তো পরিস্থিতি আরও একটু ভিন্ন, মনে করে যে আমি ধানের শীষ পাওয়া মানি এমপি। সেইটা করতে গিয়ে অনেকে যাদের এই যে বাতিল হচ্ছে বা এই প্রশ্ন উঠছে তাদের বেলায় সবার বেলায় যে অভিযোগ উঠছে সেটাও সত্য কিনা আমরা জানি না, সেটা প্রমাণিত হলে বোঝা যাবে, কিন্তু কার 2-1 জন হলে তো প্রমাণিত হচ্ছে। তাতে গিয়ে সেখানে বিএনপিরই তো একদিকে হচ্ছে এই তথ্যের জন্য বা এই ভূমিকার জন্য দল বিব্রত হচ্ছে, 2 হলো ওইখানে বিএনপির নতুন করে প্রার্থী দেওয়ার সংকট তৈরি হচ্ছে, ফলে ওই আসনটা হারাবে কিনা এরকম একটা সংকট আশঙ্কা কিন্তু তৈরি হয় বিএনপির। ফলে এই দলের নেতারা যারা নিজেদের অবস্থানকে পরিষ্কার না করে গোপন করে যে কোনোভাবে নমিনেশন নেয়ার জন্য মরিয়া হয়েছেন, এটা ডেফিনেটলি তাদের মরালিটির অভাব, তাদের অতি লোভ এবং তাদের মানসিকতাটা ঠিক প্রো পিপল বা প্রো পলিটিক্যাল পার্টি বা নিজের দলের প্রতি আনুগত্য, দেশের প্রতি আনুগত্য, মানুষের প্রতি যে আনুগত্য বা ভালোবাসা সেটাকে প্রশ্নবিদ্ধ করে। এইটা উচিত হয়নি। তার যদি সমস্যা থাকতেই পারে, সে নির্বাচন করতে চায় আগে থেকে এগুলি ক্লিয়ার করে ফেলতো, ঠিক করে ফেলতো, অথবা যেহেতু আছেই সে নিজে নির্বাচন না করে তার দলের যোগ্য আরেকজন নির্বাচন করতো, সে সহযোগিতা করত। বাংলাদেশের সব দেশেই নিজের সমর্থিত দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবারই যে এমপি মন্ত্রী হতে হবে এমন তো কথা নাই। এমপি মন্ত্রী না হয়েও সে
তার ইনকাম জেনারেশনের অনেক পথ তৈরি হয়, তার বিভিন্ন পদ পদবি ন্যায়সঙ্গতভাবে নীতিনৈতিকতার মধ্য থেকেই সে প্রাপ্ত হতে পারে, যেটা দিয়ে সে দলের জন্য এবং দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন, এমনকি নিজের সামাজিক এবং আর্থিক যে অবস্থান সেটাকেও সুসংহত করতে পারেন। সুতরাং বাংলাদেশে অতীত রাজনীতির আবহে যেরকম যে এদেশে এমপি মন্ত্রী হলে এবং দল যদি ক্ষমতায় থাকে তাহলে প্রভূত ক্ষমতার মালিক হয়, সে সব কিছু ভোগ করতে পারে, হয়তো পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ না করে পুরনো আকাঙ্ক্ষাকে মনের ভিতরে ধারণ করেছে বলেই এক একজনের এমপি মন্ত্রী হওয়ার জন্য মরিয়া। দল বিশেষ করে এক জায়গায় অনেকেই তো যোগ্য থাকে, একজনকে দিতে হয়, সবাই কিন্তু দিতে পারে না, দেখেন দলের যে চেইন অফ কমান্ড না মেনে স্বতন্ত্র দাঁড়িয়ে যাচ্ছেন। দল জোট করার ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছোট দলগুলির অনেক নেতারা এই দলের সঙ্গে থেকে সাফারার হয়েছে, তারা তো দেশের জন্য এই দলের সঙ্গে জোট বেঁধে কাজ করেছে। এখন তার দলটা ছোট হতে পারে, তিনি তার দল ছোট হলে রাজনীতিবিদ হিসেবে ব্যক্তিগতভাবে ওই নেতা কিন্তু জাতীয় নেতার পর্যায়ে তার পরিচিতি, তার ইনফ্লুয়েন্স, তার ইনভলভমেন্ট সেই দলের জোটের নেতাকে তো এই সম্মানটা দেখাতে হবে যে যত বড় দলই হোক তাহলে এতদিন জোট করেছেন কেন, তাকে ছাড়তে হবে। সেই ক্ষেত্রে ওইখানকার বিএনপির বা যেই দলে যারাই দেয় তাদের অত্যন্ত প্রভাবশালী যোগ্য যে কোনোভাবে ডেডিকেটেড নেতাও অনেক সময় বঞ্চিত হতে পারেন। যদি তিনি এইটাকে সহজভাবে নিয়ে ওই জোটের নেতার পক্ষে কাজ করেন এবং তাকে জিতিয়ে আনেন, তাহলে যিনি স্যাক্রিফাইস করলেন সে বড় হবে, সে দলের কাছেও বড় হবে, দলের পদ প্রাপ্তির জন্য তিনি তখন লজিক্যালি বলতে পারবেন যে আমি তো স্যাক্রিফাইস করেছি। কিংবা ভবিষ্যতে তার রাজনীতি, তার যে ব্যবসা করেন ব্যবসা, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মানজনক পদে যেতে চান, সেই সব বিষয়েও কিন্তু নানান রকমের স্কোপ থাকে। এখন বাংলাদেশের রাজনীতিটা যেহেতু দীর্ঘদিন ধরে এমনভাবে পরিচালিত হয়ে আসছে যে যারা ক্ষমতায় যায় এবং এমপি মন্ত্রী হয় তারা এত বেশি ভোগ করে এবং এত বেশি প্রভাব খাটায় যে এই লোভটা তাদের মজ্জাগত হয়ে গেছে। না হলে এর বাইরে দল আপনি তো এই দলের রাজনীতি করে দল দিয়েই আজকে এই পর্যায়ে আসছেন, নিজে নিজে একা একা তো হননি, তো দল দ্বারা এই পর্যায়ে আসছেন। দল মনে করেছে যে আপনাকে বিশেষ কারণে দেয়া যাচ্ছে না, আপনি একটু ধৈর্য ধরে দলের প্রতি অনুগত থাকেন, দলই আবার আপনাকে প্রোভাইড করবে এবং আপনি আরও উপরে হয়তো উঠবেন। ফলে ওই যে আমি এমপি হতে পারলাম না, আমি মন্ত্রী হতে পারলাম না, মানে আমি সব হারিয়ে ফেললাম, এই পরিস্থিতির কারণে এরা এই যে কেউ কেউ ভুল তথ্য দেওয়া, আবার এমনও হয় যে কেউ কেউ হয়তো না জেনেই করেন, তার অনেক বকেয়া বিভিন্ন জায়গায় থাকে, সেই হিসাবটা জানেন না, যে আইনজীবীর মাধ্যমে করান সেই আইনজীবী হয়তো সঠিক তথ্যটাও উদ্ঘাটন করে তার সামনে উপস্থাপন করেনি। আমার মনে আছে এর আগে একবার এরকম হয়েছে, একজন গুরুত্বপূর্ণ প্রার্থীর তার প্রার্থিতা বাতিল হয়ে গেল, তার একটা ক্রেডিট কার্ডের বকেয়া আছে, ক্রেডিট কার্ড তিনি জানতেনও না তার নামে ক্রেডিট কার্ডটা আছে এবং এটা টাকাটা দেয়া হয়নি। সুতরাং এইরকম মানে অজ্ঞাতও থাকে যাদের হাজার হাজার কোটি টাকার কারবার, তাদের শত কোটি টাকা বা কয়েক কোটি টাকা এগুলা তাদের কাছে অত বড় ম্যাটার নয়, ওনার ৩,০০০-এর মতোই অনেকের ৩ কোটি। সুতরাং এরকম হয়, কিছুটা ভুলে হয়, কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, অসৎ চিন্তা থেকে হয়। বাংলাদেশে কোনো দলই এ থেকে মুক্ত না। ইভেন জামায়াত ইসলাম যারা ক্যাডার ভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করে, সেই দলের নেতারও তো ডুয়েল সিটিজেনশিপের জন্য বাতিল হয়েছে না, হয়েছে। তার মানে ওনাদের তো এটা আরো বেশি। বিএনপির যারা তারা পাওয়ার পলিটিক্স করে, পুঁজিবাদী রাজনীতি করে, এই দলের ধরনই এরকম খানিকটা আমরা জানি। জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক দল করা, যাদের লোভ লালসার ঊর্ধ্বে থাকবে বলে অঙ্গীকার করে, যারা আল্লাহর আইন চায়, সে নিজে জানে যে এখানে ডুয়েল সিটিজেনশিপ থাকলে হবে না, দিব্যি সে নমিনেশন নিয়ে নিল, সব করলো, পরে শেষ পর্যন্ত বাতিল হলো, এরপর আবার আপিল করলো চ্যালেঞ্জ করে, সেখানেও বাতিল হলো। ফলে এই দোষে বাংলাদেশের নেতারা সব দলেই কম বেশি অভিযুক্ত এবং এটা করে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, দেশের জন্য ভালো না, দলের জন্য ভালো না, তার নিজের ইমেজের জন্য ভালো। কিন্তু আদিব যেটা বলছিল যে এই মেসেজটা যে মেসেজ দিচ্ছে ছাত্রদল, মানে এটারও এইটা আবার রং ছাত্রদলের মেসেজ না, এখানে জাস্ট 30 সেকেন্ড, সেটা হচ্ছে যে পুরো দলীয়ভাবে বিএনপি নির্বাচনটাকে কিভাবে দেখতেছে, এটার কিন্তু বিএনপির রাজনৈতিক আচরণ বহিঃপ্রকাশ পাচ্ছে। অর্থাৎ তিনি স্টেট ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতায় আসলে তিনি কী ধরনের রাষ্ট্র পরিচালনা করবেন সেটা কিন্তু একটা মেসেজ, যে তার দলের আরও অনেক ত্যাগী নেতা আছে, তাদেরকে বাদ দিয়ে
যাদের ঋণ খেলাপি আছে, যাদের দ্বৈত নাগরিক আছে, তারা দলের মধ্যে প্রভাব খাটিয়ে হচ্ছে মনোনয়ন নিচ্ছে, বাকিদেরকে হচ্ছে নিতে দেয় না। আপনি দেখেছেন যে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় একজনকে হচ্ছে ধাক্কা দিয়ে বের করে দিল, আরেক জায়গায় অভিযোগ করছে দিকে বাহিরে প্রহর করছে প্রচণ্ড রকম, যেটা গতকালকে একটা ভিডিওতে ভাইরাল হয়েছে। তাহলে যেই দলের এমপি হইতে চাওয়া লোকেরা নিজ দলের নেতাকর্মীর প্রতি জাস্টিস করতে পারে না, জাস্টিস তো আপনার ধরেন পরের বিষয়, মানে তাকে পুরো বঞ্চিত করতেছে, তারা ক্ষমতা আসলে এটার মেসেজটা কি হবে, এটা কিন্তু একটা ধরেন হচ্ছে প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং ছাত্রদলও হচ্ছে তাদেরকে কোনো প্রভাবশালী নেতা টাকার বিনিময়ে ওখানে কর্মসূচি বাস্তবায়ন করাইছে কিনা সেটাও হচ্ছে ঘেঁটে দেখা উচিত বিএনপির হাইকমান্ড থেকে, নাকি এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় তাহলে এটা তো আরও বড় রাজনৈতিকভাবে হচ্ছে ধরেন আপনার এটার একটা প্রশ্ন থেকে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, সায়ন্ত ভাই বলছে যে যুগপৎ আন্দোলনের সাথে তার দীর্ঘদিনের জোট সঙ্গী যারা ছিলেন, এই জোট সঙ্গীদের যে পরিমাণ নাস্তানুবাদ করছে, যেখানে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে ক্ষমতায় আসলে তিনি জাতীয় সরকার করবেন সকলকে নিয়ে। সরকারে ক্ষমতায় আসার আগেই তার দলের বিদ্রোহী অসন্তোষ হচ্ছে তিনি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। যেখানে জোট সঙ্গীদেরকে হচ্ছে দিছেন সেখানে তার স্বতন্ত্র বিদ্রোহী দাঁড়িয়ে গেছে। দল পদত্যাগ করে অনেকে হচ্ছে দানের শীষে হচ্ছে ধরেন হচ্ছে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতায় আসার পরে তো এই নিয়ন্ত্রণটা তো হচ্ছে ধরেন, তাহলে কি হলো আপনার, আপনি যেটা বলছেন যে জাতীয় সরকার করবেন সেটার প্রতি তো তাহলে মানুষ, জনগণ এবং অন্য দলগুলো তো আস্থা হারাচ্ছে। তো ফলে ওভারঅল কিন্তু ইলেকশনের আগে এই অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, এই জন্য আমি অনেক সময় বলি যে ধরেন বিএনপি অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল এবং হচ্ছে তারা জনসমর্থন দল, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে বিএনপি সবচেয়ে অনিয়ন্ত্রিত দল। আপনারা অনেক অ্যাম্বাসেডর নিয়োগ দিলেন যে বিভিন্ন নির্বাচনী এলাকায় গণভোটের পক্ষে, এটা একটু খুলে বলবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা গণভোটের পক্ষে কাজ করছে হায়ের জন্য, ঘুরে ফিরে ঠিক তার মির্জা আব্বাসের এলাকাতেই যেতে হচ্ছে, তার অফিসের দলীয় কর্মীদের সামনে যেতে হচ্ছে এবং গিয়ে সেখানে সরাসরি মানে রাজনীতিটা কেমন একটা, এই যে মির্জা আব্বাস 2 টাকার কমিশনার ছিল, এরপরে এখানে চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করে তারপরে সে মেয়র হয়েছে, এমপি হয়েছে, মানুষ আর চাঁদাবাজ চায় না, মানুষ এবং মির্জা আব্বাসকে নিয়ে যে ব্যক্তিগতভাবে যে জিনিসটা, এবং শুরুতেই যখন জনগণকে জিজ্ঞেস, জনগণ বলতে আমরা মির্জা আব্বাসকে ভোট দেবো, আচ্ছা ভোট দিবেন তো, আপনি হাঁকে ভোট দিবেন তো বলছে না, হ্যাঁ না আমি না, কেউ কেউ সরাসরি বলছে আমি না এর পক্ষের লোক, আমি কেন হা দিব, হা দিলে বিসমিল্লা উঠে যাবে, হা দিলে 71 থাকবে না, এভাবে বলছে। তারপরে নির্বাচন কমিশন শোকজ করেছেন পার্টিকে। ঠিক এরকমভাবে দেখছি যে আপনাদের হায়ের পক্ষে আপনারা যেভাবে নেমেছেন বা সরকার যেভাবে নেমেছে, সেইটা কি তাহলে আসলে জাতীয় নির্বাচনের চেয়ে আপনাদের কাছে কি হাঁটা বেশি জরুরি? আমাদের যে গণভোটের পক্ষে হায়ার ক্যাম্পেইন, আমাদের অফিসিয়ালি একটা আমাদের গাড়ি হচ্ছে বিভিন্ন আসন কেন্দ্রিক যাচ্ছে এবং সেখানে আমাদের আহ্বায়ক বলছে যে হয়তো ব্যক্তি হিসাবে ধরেন দলের প্রতি আমাদের আপনাদের অনেকে থাকতে পারে যে আমি শাপলাগুলিতে ভোট দিব না, আমি ধানের শেষে দিব বা দাঁড়িপাল্লা বর্ণমার্কে দিব, কিন্তু গণভোটের প্রশ্নে যেন আপনারা এই সংস্কারের পক্ষে এটি থাকেন। দেখেন যে প্রশ্নটি করছে যে হ্যাঁ দিলে বিসমিল্লা থাকবে না, এটি ফুললি একটি হচ্ছে আপনার এটাকে কি বলে মানে প্রোপাগান্ডা, এবং কিছু ইসলামিক আলেমদেরকে এটা হচ্ছে আওয়ামী লীগ কিংবা হচ্ছে অন্যরা এক ধরনের ধর্মীয় ট্রাম হিসেবে ব্যবহার করতেছে। বিসমিল্লা থাকবে কি থাকবে না এইটার সাথে গণভোটের এখানে কোনো একটা অংশ কোনোভাবেই হচ্ছে আপনার রিলেটেড না। ফলে এইটা বলে হচ্ছে এখানকার মানুষ যেহেতু এটার সাথে খুবই অ্যাটাচ ফিল করে যে পুরো জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে আর কি। আর গণভোটের ক্ষেত্রে কেন এই বিষয়টি ধরেন বিএনপির বেশ কিছু নোট অফ ডিসেন্ট ছিল, অন্য অন্য দলগুলোরও ছিল, তারপরে সামগ্রিক জায়গায় কিন্তু রাজনৈতিক কিন্তু সব মিলে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। আমরা তখনও ধরেন জোটে যাইনি, 8 দল তো তখন তো গণভোট ইলেকশনের দিন করতে তো রাজি হয় না, ফলে তারা কিন্তু সেখানে সেই জায়গাটায় গেছে। আবার বিএনপি প্রথমে গণভোটই চায় না, পরবর্তী তারা গণভোট চাইছে, তাহলে বলছে ঠিক আছে হইলে তাহলে সেটা ইলেকশনের দিন হোক, আলাদা দিনে যেন না হোক। ফলে এগুলা কিন্তু রাজনৈতিক প্রত্যেকটা দলেরই কিছু ছাড় দিয়ে কিছু দুই গ্রুপই কিছুটা একটা জায়গায় এসেই কিন্তু গণভোট এবং জুলাই প্রশ্নে কিন্তু এক জায়গাটা এসেছে। বিএনপি বলতেছে না যে তাদের সংস্কারে 31টা যে ধারা সেটা তো অনেক আগেরই দেওয়া, অর্থাৎ তারাই সংস্কারের পক্ষে এবং সংস্কারে আরও বেশি সংস্কারটা চায়। তো সেই জায়গার থেকে গণভোটে আমি মনে করি যে রাজনৈতিক দল আকারে ওইরকম কারোই খুব বেশি এখানের দ্বিমতের হচ্ছে সুযোগ নেই, যারা ফ্যাসিবাদ বিরোধী জায়গার থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। একমাত্র আমরা প্রকাশ্যে দেখেছি আওয়ামী লীগ এবং
এই গণভোটের বিপক্ষে, গণভোট বলতে তারা তো পুরো নির্বাচনেরই বিপক্ষে একটা হচ্ছে ধরেন অবস্থান নিছে। তো ফলে স্বাভাবিকভাবে আপনি যখন আপনার একটা অবস্থান যখন আওয়ামী লীগের কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু আপনার এই অবস্থান নিয়ে কিন্তু জনগণ এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটারই কেন হচ্ছে তাকে হচ্ছে চাইতে হবে। তা আওয়ামী বলে লীগ তো বিএনপির নাই, জায়গা, না আওয়ামী না লীগ না তো এখন বিএনপির জায়গা অপ্রাসঙ্গিক। না, বিএনপির জায়গা থেকে তো অলরেডি মহাসচিব তিনি অলরেডি এটা বলছেন বলছেন যে আমরা গণভোটের পক্ষে। নজরুল ইসলাম খান তিনিও বলছেন সেই জায়গাটি, কিন্তু দলীয় আকারে যেভাবে হচ্ছে একটা ক্যাম্পেইনে ইয়া করে সেটা হয়তো করে নাই। যেহেতু দল থেকে অবস্থান করছে, আমরা আশা করি তাদের নেতাকর্মী সবারই সেই নির্দেশনাই থাকবে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন? না, আমাদের জুলাই সনদে স্বাক্ষর তখন হয় নাই। এটারও বিভিন্ন প্রেক্ষাপট, কারণ আমরা তখন বলেছিলাম যে স্বাক্ষর করার জন্য, যেমন দেখেন আপনি স্বাক্ষর করার পর মানে যেটি এখনো হয় নাই না। স্বাক্ষর? না, এটা না, আমি স্বাক্ষরের সেজন্যই পরবর্তীতে বলছি। স্বাক্ষরের প্রেক্ষাপট তো তার আসলে এভাবে থাকে না। সেটি হচ্ছে তাহলে যে সেই যে সনদ, এখন আমার একটা প্রশ্ন, আপনি যে কোনো প্রেক্ষাপট বলেন করা হয়নি, হয়ে ওঠেনি, কিন্তু ধরেন জীবন তো চলে যাচ্ছে, তাই না? এখন আপনি মানে যদি এই বলেন, জুলাই সনদ আপনারা গ্রহণ করেননি? না না, এটা তো স্বাক্ষরের সাথে গ্রহণ করেন, আমরা প্রক্রিয়া না বলছি। কিন্তু আপনারা তো তার মানে যেটা আপনারা এখন পর্যন্ত স্বাক্ষর করলেন না, তাহলে সেইটাকে আপনারা প্রক্রিয়া না প্রশ্ন থাকার ফলে তখন স্বাক্ষর হয় না। হ্যাঁ, কিন্তু একই সাথে এর আমাদের পরবর্তীতে কি হলো? না, এর পরবর্তীতে তাও এটা স্বাক্ষর অনুষ্ঠান তো একদিনে তারা করে ফেলছে। অনুষ্ঠান না, ছাড়াও করা এরপরে যাবে কি আরো বলেছিল। একটা দুইটা দল করেছে? ওরা সরকারের কিছুদিন তরফ না, থেকে 30 তারিখ বলছিল পর্যন্ত একটা এবং সময় অন্য ছিল, দলগুলো সেই গিয়ে জায়গা করেছে। থেকে তাদের তারপর প্রক্রিয়াটা সরকার ক্লিয়ার করেন। বলেছে যে এটা যে কোনো পরবর্তীতে সময় করা যাবে। যাবে। সে কোনো সময় করা গেলে সেটা করবে, এটা অসুবিধা হবে না। এনসিপির আসলে রাজনৈতিক আদর্শটা কোনটা, এটা কিন্তু এই কারণে বলছে, আপনি খেয়াল করবেন আহত জুলাই শহীদ যোদ্ধাদের একটা সমাবেশ হয়েছে, আমি একটু আগ্রহ নিয়ে দেখছিলাম, সেখানে একজন জুলাই যোদ্ধা খুব চিৎকার করে, এবং যে শহীদের বড় ভাই চিৎকার করে বলছে যে এই জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, আর শুধু লাভবান হয়েছে কয়েকজন সমন্বয়ক এবং উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা, আর কারো কিচ্ছু হয়নি, কোনো পরিবর্তন হয়নি, কোনো সংস্কার হয়নি, কিচ্ছু হয়নি। এবং সে যেভাবে হাজারি করে বলছিল, সে নাম ধরে ধরে বলছে, এবং সে কিন্তু এও বলছে যে হাসনাত আব্দুল্লাহ ছাড়া সার্জিসের নাম বলেছে, নাহিদ ইসলামের নাম বলছে, আসিম মোহাম্মদ শফির নাম বলছে, এদের পকেট ভরেছে, কিন্তু তারা আমাদের জন্য কিছু করেনি। দেখেন, এটা একটা, আমি নিজে শুনেছি আপনাদের নেতা নেতৃবৃন্দ বলেছে জামাত ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদের রাজনীতি করে বাংলাদেশে, তাদের সাথে কোনোদিন জোট সঙ্গী হবে না এনসিপি, এবং আপনারা 300 আসনে দিবেন। মানুষ বলতো একটি আসনে না জিতুক, কিন্তু নতুন ধারার একটা থার্ড অ্যালায়েন্স উঠছে। আপনারা 300 আসনে গেছেন, ঘুরেছেন, মানুষের সাথে কথা বলেছেন, আলটিমেটলি আমরা দেখলাম সেইখানেও আপনাদের কমিটমেন্ট ঠিক থাকলো না। আমার কথা হচ্ছে যে এর মাঝখানে যেভাবে আপনারা যাদের সাথে জোট করলেন, যে অ্যালায়েন্স করলেন 27টা বা 30টা আসনে, এর আগে আপনারা বিএনপির সাথে জোটে যেতে চেয়েছেন, এবং সেখানেও বলা ছিল যে আপনারা কিছু আসন চাচ্ছেন এবং অগ্রিম একটা কমিটমেন্ট চাচ্ছেন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর জন্য, সেটাও বিএনপির সাথে হয়নি, অ্যালায়েন্সমেন্ট হলো না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপির আসলে শেষ পর্যন্ত তার নিজস্ব রাজনীতি কোনটা? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা এবং এক ব্যক্তিকে হচ্ছে পুরো দেবতার আসনে আসীন করে ওই ব্যক্তিকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে যে ফ্যাসিবাদের যে রাজনৈতিক দীর্ঘদিনে 54 বছরের সংস্কৃতি, সেই জায়গার থেকে এনসিপি অলরেডি দল আকারে তার দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, যৌথ সমন্বিত লিডারশিপ, কোনো একক ব্যক্তি এখানে হাসনাত আব্দুল্লাহ এই দলের, তারেক রহমান বিএনপির জন্য যেমন একক অধিকাংশ মানে এক নেতা, হাসনাত আব্দুল্লাহ এনসিপির একক নেতা না, নাহিদ ইসলামও না, আক্তার হোসেনও না। ফলে একটা সম্মিলিত লিডারশিপ এখানে আছে। আবার দেখবেন আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতারা যখন একজন ভুল করেন, তাকে কিন্তু দলের অভ্যন্তরে এবং দলের বাহিরে পাবলিক স্পেয়ারে কিন্তু তাকে সরাসরি জবাবদিহিতা কোশ্চেন তোলা হয়, তাকে সরাসরি ক্রিটিস করা হয়, যেটা আপনি অন্য কোনো রাজনৈতিক দলে এই জায়গাটা দেখবেন না। ফলে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আকারে সম্মিলিত যে লিডারশিপ, মানে আমরা বলি না যে বিকল্প কে, ধরেন বিএনপির যে কোনোদিন মহাসচিবের দায়িত্ব পালন করে নাই, তাকে যদি আপনি হঠাৎ করে স্পিকার কিংবা অন্য গুরুত্বপূর্ণ দেয়, সে কিন্তু হঠাৎ করে কিন্তু সেটাকে কল্পনাও করতে পারে না। ফলে আমাদের এখানকার 50 বছরের দীর্ঘ রাজনীতির যেটি হয়েছে, যে দলের প্রধান তার প্রতি সন্তুষ্ট থাকলে সে কিছু পায়, মানে মনোনয়ন পর্যন্ত, এরপর এমপি হবে কি না, মানে মনোনয়ন পর্যন্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের স্বপ্ন। ফলে বিকল্প ওই যে
প্রশ্ন আসে যে বিকল্পকে আগে হাসিনা বলতো না, মানে হাসিনার যে পুরো এস্টাবলিশমেন্ট ছিল যে তারেক তো হচ্ছে সাজাপ্রাপ্ত, সে কিভাবে বিকল্প, কিংবা হচ্ছে বিকল্প না, অতএব হাসিনাকে আজীবন রাখতে হবে। ফলে এই যে বিকল্প তৈরির যে একটা প্রক্রিয়া, সেই জায়গাটায় এনসিপি তার রাজনীতিটা ক্লিয়ার। যেদিন জোটের ঘোষণা দিয়েছে সে জোটও ঠিক না, এটা রাজনৈতিক সমঝোতা। কারণ জোট হচ্ছে বিএনপি জামাত জোট করছে বাংলাদেশে, 4 দলীয় জোট, সেটা জোট আকারে ছিল তখন। এখন তো যেহেতু নিজের দলের মার্কা ইলেকশন করতে হয়, ফলশ্রুতিতে এটা ওইভাবে জোট না, এটা একটা রাজনৈতিক সমঝোতা যে আমি এই আসনে দিলাম, আপনি এই আসনে দিয়েন না। সেটি হচ্ছে যে এনসিপি খুব স্পষ্ট করে বলছে যে জুলাই গণহত্যা সহ অন্যান্য যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার বিচার, এখানকার যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো আছে সে মৌলিক সংস্কারের সুরক্ষা, গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন সহ যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে সেটার পক্ষে স্পষ্ট অবস্থান, এবং আরেকটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গা থেকে। এখন আপনি বলতে পারেন যে বিএনপি কি তাহলে কি এই তিনটি কি চায় না? না, আমরা সেটা কিন্তু বলিনি যে বিএনপি চায় না, আমরা এই আকারে বলিনি। আমরা মনে করি বিএনপি ফ্যাসিবাদের সময় যে জায়গাটা ছিল বিচার সংস্কার এবং বিএনপির আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান আছে। কিন্তু বিষয় যেটি হচ্ছে যে ধরেন এখানে আমরা বিএনপির সাথে যেই আলাপটি যেটি হচ্ছে যে বিএনপিকে আমার কাছে বেশি তার রাজনৈতিক যে আচরণগুলো, যুগপৎ সঙ্গীদের সাথে তার যে একটা আচরণ, সেই আচরণগুলোতে কিন্তু রাজনৈতিক অঙ্গনগুলোতে একটা মেসেজ থাকে। যেমন অলরেডি তার যারা জোট সঙ্গী তারা কিন্তু অলরেডি কান্নাকাটি শুরু করছে, অর্থাৎ বিএনপির মুখের বলা এবং তার মাঠের যে ইমপ্লিমেন্টেশন, নিয়ন্ত্রণহীন তার তৃণমূল থেকে শুরু করে সেই জায়গাটি কিন্তু একটা অনাস্থা তৈরি করছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এটি কিন্তু শুধু ওসমান হাদি না, ওসমান হাদিকে এই হত্যাকাণ্ডটাকে আমরা দেখি, আমরা জেনারেশন আকারে দেখি। যে ধরেন ফ্র্যাঙ্কলি বলে, এটা হয়তো শুনলে খারাপ লাগতে পারে, যে বিএনপির মহাসচিব বলেন কিংবা জামাতের সেক্রেটারি জেনারেলও আমাদের জেনারেশনে যে আমরা খুব পলিটিক্যাল একটি তাদের মতো থ্রেটেন না। কারণটা হচ্ছে আমাদের যারা শত্রু তারা ধরে নিচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন ইভেন জামাতের সেক্রেটারি জেনারেল তারা স্বাভাবিকভাবে একেবারে জীবন সায়ান্নে চলে আসছেন। তাদের রাজনৈতিক কেরিয়ারটা হয়তো ধরেন আর 10 বছর 15 বছর এর বেশি হয়তো ধরেন হবে না। তা আমাদের জেনারেশনে আমরা যারা পলিটিক্সটা করি, এরা যদি এই ইলেকশনের মাধ্যমে আমরা যদি পলিটিক্সেই থিতু হয়ে থাকি, তাহলে আমাদের এখানে নেক্সট ধরেন হায়াত মৌত তো আল্লাহর হাতে, কিন্তু এরা 30-40 ইয়ার্স এর একটা পলিটিক্স, এবং এই জেনারেশনটা প্রচণ্ড রকম আধিপত্যবাদ বিরোধী অবস্থান। ফলে এই ধরনের রাজনৈতিক থাকলে আমরা দেখেছি যে প্রতিবেশী রাষ্ট্র সরাসরি আপনার হচ্ছে ইলিয়াস আলীকে ডিরেক্ট গুম করে কি করছে, তার আগে তিনি সিলেটে এই বাদ নিয়ে হচ্ছে একটা বড় প্রোগ্রাম করেছেন। আমরা দেখেছি ইলিয়াস আলী তিনি তার স্লোগানে সিলেটে যখন দিতেন, একসাথে যেভাবে তিনি বাংলাদেশ জিন্দাবাদও বলতেন, আবার একই সাথে তিনি কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেন। ফলে এই যে ধরেন আপনার পুরো আধিপত্যবাদ বিরোধী জায়গার থেকে যে অবস্থানগুলো, সেই জায়গার থেকে আমরা মনে করি এটা শুধু হাদিকে হত্যা করে ফেলছে, হাসান আব্দুল্লার উপরে এই চেষ্টা চলছে। গোপালগঞ্জে আমাদের যে প্রক্রিয়া এবং হাসিনার পরবর্তী যে ভয়েসগুলা এখনও কন্টিনিউয়াসলি নাম ধরে হত্যার যে একটা পুরো মিশন, ফলে এটা আমাদেরকে নতুন করে ভাবতে চিন্তা করছে যে আমাদের এখন যে পলিটিক্সটা আমরা এখানে এই মুহূর্তে আসি, দীর্ঘমেয়াদী এই পলিটিক্সটা একটা সব মিলে জামাতের সাথে সমঝোতা করতে, এটা জামাত শুধু না, এখানে আপনি 10 দলের একটা রাজনৈতিক বোঝাপড়া হয়েছে। বরঞ্চ এই জোটের মাধ্যমে আমরা যেটা মনে করি, এখানকার ধর্মভিত্তিক দল আছে 5টা, ধর্মভিত্তিক দলের বাহিরে আছে আরও 5টা, আপনার এনসিপি, এলডিপি, তারপর এবি পার্টি, জাকপা এবং হচ্ছে বিডিপি। এই 5টা ধর্মভিত্তিক দল না, বাকি 5টা হচ্ছে তারা ধর্মভিত্তিক দল করে। সেই জায়গা থেকে বরঞ্চ আমরা মনে করি যে ধর্মভিত্তিক দলগুলো তারা কিন্তু তাদের এই জোটটা বৃহত্তর জোট হয়, বরঞ্চ তারা বাকি যে 3টা এজেন্ডা, যে বিচার সংস্কার এবং আধিপত্য বিরোধী জায়গায় আরও বেশি ডেমোক্রেটিক হতে আরও বেশি জোরালো ভূমিকা রাখতে পারবে। বেগম জিয়ার পরে তারেক জিয়া, আপনি মাঝখানে বিএনপির কে এমন ছিল যাকে লোকে ইয়ে করবে, অ্যাকসেপ্ট করবে তার বিয়ে ওই দলটার, বা ধরেন আপনার তারেক জিয়ার ওই পরে প্রক্রিয়াটা তো নাই, এটা গঠনতন্ত্র অনুযায়ী, যেমন আমি আপনাকে বলি গঠনতন্ত্র বিএনপি, সরি কোথাও লেখা নাই যে তার পরিবার থেকে আসবে। না, পরিবার থেকে ওইভাবে না ভাই। আপনি দেখেন বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী 5ই আগস্ট সরকার পড়ছে, 16ই আগস্ট বিএনপি তারা হচ্ছে এখানে স্পষ্ট এভাবে লেখা ছিল বিডি নিউজে যে দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মেজর হাফিজ এবং হচ্ছে ডক্টর AZM জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে একটা দলের স্থায়ী কমিটির সদস্য চেয়ারম্যান তার পছন্দ মতন গঠনতন্ত্রের ক্ষমতা বলে নিতে পারেন। তাহলে
প্রত্যেকেরই তো একটা রাজনৈতিক স্থায়িত্বের একটা তো ধরেন হচ্ছে আকাঙ্ক্ষা থাকে, যেমন ধরেন স্বাভাবিকভাবে মির্জা না, আমি ক্লিয়ার, না, না, আমাকে বুঝতে পারছি। জিজ্ঞেস করি তখন তো আপনার- গঠনতন্ত্রটা যদি, যে গঠনতন্ত্র বলে সেই গঠনতন্ত্র যদি তৃণমূল দ্বারা অনুমতি প্রাপ্ত হয়, এটা তাহলে ভাই কি করবে? না না, এটা অনুমোদন আপনি যেভাবে বলছেন, এটা তো অনুমোদন করলে হাসিনার তো তার দলের সবাই হচ্ছে দেবতা মেনেই হচ্ছে, এবং আমরা রাষ্ট্রীয়ভাবে দেখেছি যে জনগণ তাকে হচ্ছে এইভাবে একটা আবহ তৈরি লাস্ট করছে। 3টা নির্বাচনে জনগণ ভোট দেয়নি। না, ভোট তো অবশ্যই তাকে দেয় না, সেটা তো দেয়নি। আছে। ফলে তিনটা সেটা না, শুধু অনুমতিপ্রাপ্ত ছিল না। চারটা মানে 8 সালেরও নির্বাচন সহজে কেন বলে না, এটাও আমি কারণ না, আজকাল বলি না, কারণ আমি নির্বাচন কভার করতে জানি না। শান্ত, আমরা আসবো আবার একটু শান্ত কিছু উত্তরটা জেনে আসি আমি। বিএনপি তার নেতৃত্ব নির্বাচনে যে ভুল করে না, সেটা তো জিয়াউর রহমানের প্রতি দেশের মানুষের যে অগাধ আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এবং তার জানা যায় মানুষের ঢল, এবং এখনো পর্যন্ত জিয়াউর রহমানকে যেভাবে হৃদয়ে ধারণ করে এটা দ্বারা বোঝা যায়। দ্বিতীয় পর্যায়ে ম্যাডাম খালেদা জিয়া, তাকে নিয়েও তো অনেক এরকম প্রোপাগান্ডা করার চেষ্টা করেছে। তিনি দীর্ঘদিন এই দল চালিয়েছেন, কিন্তু তার অসুস্থতা এবং মৃত্যুর পরে তার সামগ্রিক রাজনৈতিক জীবন, তার ভূমিকা আলোচনা হচ্ছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উচ্চতায়, রাজনৈতিক উচ্চতায় এদের ধারে কাছে কেউ নাই। সুতরাং বিএনপি যদি নেতৃত্ব নির্বাচনে ভুল করতো, তাহলে এই রকম পর্যায়ের নেতা হিসেবে দেশবাসী গ্রহণ করতো না। এমনকি তারেক রহমান যখন বাংলাদেশে এলেন, তখন যে পরিমাণ মানুষ তাকে স্বাগত জানাতে ঢল নামলো, এটা টাকা দিয়েও হয় না, এটা প্রভাব দিয়েও হয় না, এটা প্রলোভন দিয়ে হয় না। এবং সাধারণ মানুষও গিয়েছিল। মানুষ তার হৃদয় দিয়ে উপলব্ধি করে যায়। সুতরাং অন্য কে কি বললো সেটা ইস্যু না, মানুষের রিফ্লেকশনে বেরিয়ে আসে যে যোগ্য নেতৃত্ব নির্বাচন বিএনপি করলো কিনা। এবার এনসিপি নিয়ে বলি, এনসিপি বেসিক্যালি এখন একটা দিগ্ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত তরুণদের সঙ্গ। এটা এর বাইরে কিছু ভাবা মুশকিল এটাকে। এরা একটা নতুন প্রত্যাশা জাগিয়ে রাজনীতি শুরু করেছিল। সেই প্রত্যাশার জায়গা থেকে তারা নিজেদেরকেই বিতর্কিত করে এই রকম উদ্ভ্রান্তের পর্যায়ে বা দিগ্ভ্রান্তর পর্যায়ে নিয়ে এসেছে। রাজনৈতিকভাবে বক্তৃতা দিতে গিয়ে যে দলকে মুনাফেক এবং ফ্যাসিবাদ এই বলে অভিযুক্ত করেছে, সেই দলে দেখেন তারা আবার জোট করতে নির্বাচনের স্বার্থে ঢুকেছে। আবার ওই দলটির সঙ্গে থেকে যারা এতদিন ধরে ওয়ান বক্স পলিসি যারা প্রবক্তা হলো, তারা আবার এই দলটাকে মুনাফেক বলে বের হয়ে গেছে। তার মানে কেউ ঢোকার আগে মুনাফেক বলছে, আর কেউ বেরিয়ে যাবার সময় মুনাফেক বলছে। সেইখানে এনসিপি ঢুকতে বাধ্য হলো কেন? এবং ঢুকতে গিয়ে তাদের মধ্যে যে প্রমিজিং যে নারী লিডারশিপ যে বেরিয়ে আসছিল এনসিপিতে, তারা ওইখান থেকে সরে আসতে বাধ্য হলো বা সরে আসলো। কিন্তু বেশিরভাগই কেন আসলো? গুরুত্বপূর্ণ যাদেরকে এদেশের মানুষ যাদেরকে চিনে, যারা মিডিয়ায় আপনার উদ্ধার হয়ে, আমি শেষ করি, আবিদ এতক্ষণ ধরে তো ভালোই আলোচনা হচ্ছিল, আপনার মধ্যে তো শব্দ করলাম না আমি, আপনি কেন বাধা দিলেন? আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। যারা মিডিয়ায় রিপ্রেজেন্ট করত, যারা দলের মূল ভূমিকায় যে কজন ছিল, তার মধ্যে ছিল তাসনিম জারা, তারই তো একজন ছিল, তাসনুবা জেবিন তো তারই একজন ছিল। এরকম যাদেরকে আমরা চিনতাম, আমরা তো আপনাদের ঘরে ঢুকে বা অফিসে ঢুকে সবাইকে চিনবো না, যাদেরকে চেনার মতো ভূমিকায় যারা ছিল তারা আপনাদের সঙ্গে নাই, সেই নারীরা। এমনকি এখন যে তারা 30 জন 27 জন না 30 জন যে ক্যান্ডিডেট পেয়েছে, এর মধ্যে নারী কজন সেটাও আমি জানি না, উনি বলতে পারবেন। কারণ জামাতের মধ্যে তো নারীর নেতৃত্ব এবং তারা ওইখানে নির্বাচন করা তো দুরূহ। ফলে এনসিপি যদি এখানে নারী ক্যান্ডিডেট দেয়, তার পক্ষে আবার জামাতের উপর নির্ভর করে তো ইলেকশনটা করতে হচ্ছে। লোকালি জামাতের ওই নেতাকর্মীরা আবার নারী প্রার্থীর পক্ষে কাজ করবে কিনা সেই আশঙ্কাটা তাদের মধ্যে কাজ করেছে বলে তাদেরকে যেরকম নারীর নেতৃত্ব এবং ক্ষমতায়নকে আগিয়ে নেওয়ার একটা আকাঙ্ক্ষা তারা প্রকাশ করেছিল, যেই ধারা তৈরি হয়েছিল, সেইটাও কিন্তু তাদের মধ্যে বজায় নেই। এবং তাদের দলের 16-17 জন অলরেডি পদত্যাগ করেছেন, তারা নতুন একটা প্ল্যাটফর্মে গেছেন। এখন বিষয়টা যেটা হয়েছে সেটা হলো, এরা শুরুতে অ্যাকোমোডেটিভ ওয়েতে
বিভিন্ন মতেরই ছিল গণ অভ্যুত্থানের সময়। কেউ শিবিরের ব্যাকগ্রাউন্ড, কেউ গুপ্ত শিবির, কেউ প্রকাশ্য শিবির, কেউ ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের, কেউ বাম ধারার প্রগতিশীল লেখাপড়া করা বা সংগঠন করে ওই ব্যাকগ্রাউন্ডের। এরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তো এই আন্দোলন থেকে উঠে এসে একসঙ্গে হয়ে এনসিপি করেছে। সেই এনসিপির মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল যারা জামায়াত মনোভাবের বা গুপ্ত শিবিরের পন্থী, যার ফলে পরবর্তীতে যে গণতন্ত্র বলে, গণতন্ত্র মানে এইটা না যে আপনার মেজরিটি বলেছে বলে ওইখানে গিয়েছেন এবং বাকিদের বের হয়ে যেতে বাধ্য করেছেন। তাতে করে এই দলটা জামাতের খপ্পরে পড়ে গেল এবং এর মধ্যে তুলনামূলকভাবে যারা প্রগতিশীল রাজনীতি, পড়ালেখা, জ্ঞানচর্চা করতো তারা বের হয়ে যাওয়ার সংখ্যা কিন্তু তাদের বেশি দেখবেন। ফলে ধর্মভিত্তিক এই রাজনীতির দিকে ঝোঁক তৈরি হওয়ার সংখ্যাটা এদের বেড়ে গেল। এইখানে এনসিপি যে কালিমাগুলো ইতিমধ্যে তাদের গায়ে লাগিয়েছে, এক হইল তাদের ভাষায় মুনাফেক এবং ফ্যাসিবাদী একটা দলে ঢুকেছে, তাদের ভাষায় মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী একটা দলের পক্ষে ঢুকেছে, যাদের কাজ হইল এখন মাঠে ঘাটে। এর আগে বলছিলেন না যে প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যানের পরিবর্তে বলছে উই হ্যাভ মেনি লটস অফ প্ল্যানস। লটস অফ প্ল্যান্সটা তো আমরা দেখছি না, শুধুমাত্র ভেস্টের টিকিট বিক্রি করতে দেখছি, শুধুমাত্র মানুষকে প্রলুব্ধ করবার জন্য ডাল চাল দিয়ে মহিলাদের মধ্যে গিয়ে ভোট চাইতে প্রভাবিত করতে দেখছি। বিএনপির মতো এরকম একটা বই বের করে এনসিপির সহযোগিতা, এনসিপি তো লেখাপড়া জানা ছেলে আছে, তার এই ছেলে মেয়েদের সহযোগিতায় তারা একটা প্ল্যান দিত যে আমরা দল ক্ষমতায় আসলে আমরা তরুণদের জন্য এটা করব, স্বাস্থ্য খাতে এটা করব, কৃষি খাতে এটা করব, প্রবাসীদের জন্য এটা করব। সেই প্ল্যানগুলো এতদিন দিল না কেন? বিএনপি তো খাতোয়ারি, তারা কি করবে সেই প্ল্যানগুলো দিচ্ছে বলছে। তো ওরা তো এখনো পর্যন্ত কোনো খাত ধরে একটা প্ল্যানের নাম জানেন আপনি? বিএনপি তো অন্তত আপনি কৃষকদের কার্ড দিবে জানেন, আপনি হেলথ কার্ড দিবে জানেন, ফ্যামিলি কার্ড দিবে জানেন, আপনি এই বেকার শিক্ষিত তরুণ যুবকদেরকে আপনি বেকার ভাতা দিবে সেটা জানেন। এরকম অনেক প্ল্যান তারা সামনে এনেছে। আপনারও পাশাপাশি এরকম 2-4টা প্ল্যান বলেন না, তাইলে বুঝবো ওই ইউ হ্যাভ এ লট অফ প্ল্যানস অর নট। আপনার তো প্ল্যানে নাই, আপনার আছেন শুধু ও চাঁদাবাজ, ওরে ভোট দিবেন না, ও দখলদার, ওরে ভোট দিবেন না, ও ভবিষ্যতে ফ্যাসিবাদ হবে, ওরে ভোট দিবেন না, ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এখন কথা বলে, ওরে ভোট দিবেন না। আপনি তো বলছেন না যে আমি এটা করবো, এর জন্য আমাকে ভোট দেন। এবং সেইখানে এনসিপি 27টা বা 30টা যে কটা আসনই পায়, এখন আবার ওই যে মোনাফেক বলে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যে 47টা ছিল ওইখানেও তো এদের হিসা থাকা কথা, তাতে তো সিট আরও বাড়ার কথা। দেখি আমরা বাড়ি কিনা। কারণ হচ্ছে গিয়ে ওই সিটগুলো সবই যে জামাত নিয়ে নিবে এটা তো ঠিক না, এদেরও তো সেখানে স্টেক হোল্ডার তো তারাও, তাদের তো ওই সমানভাবে ভাগ করে দেওয়া উচিত যে তোমাদের আরও 10টা বা 15টা 47টা থেকে দিলাম। তো ওই যে তারা যে বেরিয়ে গেল, এখন যেই আসনগুলোতে জামাত প্রার্থী হবে, জামাতের প্রার্থীদের জন্য জামাত যা এরকম এনসিপির প্রার্থীর জন্য প্রচারণায় ঝাঁপিয়ে পড়বে, জামাতের জন্য এই এনসিপির এদের ঝাঁপিয়ে পড়তে হবে না? ঝাঁপিয়ে পড়ার অর্থটা কি? জামাতের বিরুদ্ধে ঐতিহাসিকভাবে তাদের যে লিগেসি আছে সেটাকে ধারণ করতে হবে। আপনি যতই কৌশল নেন যে আমরা তো জোট করি নাই, আমাদের আদর্শিক জোট না, নির্বাচনের সঙ্গী হয়েছে, কিন্তু তার জন্য ভোট চাইতে গেলে আপনাদের কিন্তু এটা বলতে হবে এই ভুল বিএনপিও করেছে, এই ভুল বিএনপিও করেছে, এই ভুল বিএনপি করেছে বলে জামাত আজকে টিকে আছে, এই আওয়ামী লীগ এই ভুল করেছে বলে জামাত টিকে আছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার পরেও তারা 71-এর পরাজিত শক্তিকে পর্যায়ক্রমে তারা জোটে নিয়েছে, সঙ্গী করেছে, তার জন্য এই পরাজিত শক্তি টিকে গেছে। আবার পতিত স্বৈরাচারকেও এই আওয়ামী লীগ এবং বিএনপি দুজনে মিলে পতিত করবার পরও দুজনেই আবার তাদের স্বার্থে নিয়েছে। সুতরাং সেই ভুল বিএনপির দায় আছে, সেই দায় আওয়ামী লীগের আছে। আর জামাত যখন যার দিকে সুবিধা পেয়েছে নিজের পাকাপোক্ত হওয়ার জন্য সেটা গিয়েছে। আপনারা নতুন রাজনীতির প্রবক্তা হয়ে নতুন বয়ান সামনে এনে আপনারা সেই ভুল নতুন করে আবার করলেন, সেটা বলছি। আমি একবারও বলছি না যে বিএনপি সেটা ভুল করে না, বিএনপি সেটা ভুল করেছে, বিএনপি সেটা ভুল করেছে, আমি নিজেও মনে করি। সুতরাং এনসিপি বেসিক্যালি কোনো আদর্শিক রাজনীতির পর্যায়ে থাকার সুযোগই নেই, কারণ তাদেরকে গিয়ে ওই 71-এর পরাজিত শক্তির পক্ষে ভোট চাইতে হবে, তাদেরকে ভেস্তে টিকিট বিক্রি করার পক্ষে গিয়ে ভোট চাইতে হবে এবং টকশোতে এসে ডিফেন্ড করতে হবে তাদেরকে যখন রাজাকার বলবে, 71-এর পরাজিত শক্তি এটা বলবো, তখন তাদেরকে ফিরিয়ে দিতে হবে যে বিএনপিও তো তাদের মন্ত্রী বানিয়েছে ডিফেন্ড করবার জন্য। তার মানে জামাতের সমস্ত লিগেসি তাদের কাঁধে নিয়ে জামাতকে ডিফেন্ড তাদের করতে হবে। ফলে জামাতের চরিত্রের সঙ্গে তাদের চরিত্র একাকার হয়ে যাবে, এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নাই। এখানে খুব গুরুত্বপূর্ণ, খুব আপত্তিকর বেশ কিছু কথা বলছেন।
যে এনসিপি উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত তরুণদের দল। এনসিপি উদ্ভ্রান্ত কিংবা দিগ্ভ্রান্ত তরুণদের দল না, বরং এনসিপি যারা যখন 2014 সালের পরে বাংলাদেশে যেই সব রাজনৈতিক দল সম্পূর্ণ ব্যর্থ হয়ে দেশ ছেড়ে, দেশের মাটি ছেড়ে 35 জন দ্বৈত নাগরিক নিয়ে বিদেশে সম্পদ দেওয়া হচ্ছে রক্ষা পেয়ে যারা এখন রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, সেই সবচেয়ে শতগুণ সাহসী এবং নতুন রাজনীতির দিশা বাংলাদেশের পথে মানুষের সামনে উন্মুক্ত করছে। যার ক্ষমতা বলে এখন আইসা অনেকে বিএনপি, যাদের মেরুদণ্ডহীন বিএনপির প্রতি যে সেজদা দেওয়ার জন্য গুপ্ত বুদ্ধিজীবী হিসেবে যারা অবস্থান ক্লিয়ার করে, সেটা তো তাদের স্পষ্ট। যেই জামাতের সাথে বিএনপির ঘর 22 বছরের একেবারে ওপেন জোট করে ক্ষমতায় জামাতের হাত ধরা ছাড়া যারা ক্ষমতায় যেতে পারে না, সরাসরি গোলাম আজমকে জিয়াউর রহমানের সময় বাংলাদেশে তার এনে নাগরিকত্ব বিষয় করছে, সেই দলরে 22 বছর যে একটা অপরাধ করে আছে, 22 বছর ধরে ফেল করছে, তার পক্ষে আপনি নির্লজ্জভাবে সাপোর্ট করে যাচ্ছেন, সাফাই গিয়ে যাচ্ছেন। আর একটা তরুণ দল যারা মাত্র রাজনৈতিক সমঝোতা করেছে, তাদের উপর আপনি আস্থা রাখতে পারছেন না। তার ফলে আপনার আস্থা তো স্ট্যান্ডার্ড কিংবা সত্যের উপরে না, আপনার স্ট্যান্ডার্ড যে ক্ষমতার মোহের উপরে নির্ভর করে আপনি আরেকজনের উপরে আস্থা রাখতেছেন। আরেকটা বিষয় বললেন না যে উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত না, বরঞ্চ এখানে আপনি দেখেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিএনপি সরাসরি দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তারা এই রাষ্ট্রের সবচেয়ে ক্রিটিক্যাল সময় তারেক রহমান পিছু হটছেন, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। ফলশ্রুতিতে তাকে আপনার মনে যে এখন সবচেয়ে যোগ্য, তাকে মনে যে সেই একমাত্র এখন বাংলাদেশ, অথচ রাষ্ট্রের ক্রিটিক্যাল মোমেন্টে যিনি সিদ্ধান্তহীন ছিলেন, যিনি রাষ্ট্রের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে নিজের দায়িত্বে কাঁধে তুলে নেওয়ার ক্ষেত্রে পিছপা হটছেন, সেই জায়গার থেকে আপনার যেই তরুণরা এই মোমেন্টে দায়িত্ব কাঁধে নিয়ে সবচেয়ে রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে রাজনৈতিক যদি বলেন, মানে এই ধরনের সিচুয়েশনে কোনোদিন তো বাংলাদেশ মুখোমুখি হয় না, যেই তরুণরা দায়িত্ব কাঁধে নিছে তাদেরকে আপনি দিগ্ভ্রান্ত বলছেন, তাদেরকে আপনি উদ্ভ্রান্ত বলছেন। কারণ আমরা দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্ত হইতে পারে আমরা নতুন কিছু সৃষ্টির জন্যে, আমরা পুরনো রেখে যাওয়া ভাই একটা বলবেন, সেটার নাম ধরে আমি টকশোতে এসে বলবো, আরেক দল গিয়া নির্বাচন কমিশন ঘেরাও করবে, ক্যাম্পাসে গিয়া ওই ভাইয়ের নামে শুধু স্লোগান দিব, আলাদা কিছু করব না। আমরা তো সেই রাজনীতি করি নাই। ছাত্রদল করলে, বিএনপির পক্ষে বুদ্ধিজীবিতা করলে সামনে অনেক কিছু গ্রান্টি আছে, পত্রিকার সম্পাদক হওয়া যাবে, টেলিভিশনে রেগুলার টক শো হোস্ট করা যাবে, বিভিন্ন টেলিভিশনে এমডি ডিএমডি হওয়া যাবে। আমাদের পক্ষে সেটা পাওয়া সম্ভব না, বরঞ্চ আমরা এক অনিশ্চিত ভবিষ্যৎ জেনে নতুন পথ সৃষ্টির পক্ষে নেমেছি, যেখানে আমাদের উপরে ভাইয়ের মতন একটা ছাতা নাই, যেখানে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, ভবিষ্যতের কোনো অলরেডি তো ছাত্রদলের নেতা তো হুমকি দেওয়া শুরু করছে যে বাংলার মাটিতে বিচার করবে ইসির পক্ষ নিয়ে। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলো তো ধরেন আপনার আমরা একটা নতুন জায়গা তৈরির চেষ্টা করতেছি, যেটা বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং এখানকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। যেটা দলে চর্চা শুরু হয়েছে, এটা আস্তে আস্তে আরও এস্টাবলিশড হবে। কিন্তু সেই জায়গাটা আপনার যেই দলের 81 সাল থেকে 26 সাল পর্যন্ত দুই দলের প্রধান তো দুইজনই ছিলেন, এর বাইরে ছিলেন না। সিপিবিরও 30 বছর তাদের একটানা মুজাহিদুল ইসলাম সেলিম ভাই প্রধান ছিলেন। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলো রাজনৈতিক সংস্কৃতিগুলো পরিবর্তন হবে সামনের দিনে। পরিবর্তন কি ধরেন যে মননে মেধায় হবে, মানে দৃশ্যমান থাকবে, নাকি আমরা না দৃশ্যমান তো অবশ্যই আছে, আপনি তো অবশ্যই দৃশ্যমান আছে, আপনি তো দৃশ্যমান, এখন আপনি কোনটা দেখবেন এটা তো আপনার দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করবে। আপনি যে 22 বছর ধরে অপরাধ করছে, মানে যে ফাঁসি করছে, তারে আপনি নিঃস্বার্থ ক্ষমা করে দিচ্ছেন, আর যে মাত্র ধরেন কারোর সাথে রাজনৈতিক কৌশলগত সিচুয়েশনের কারণে মাত্র স্টার্ট হচ্ছে, তাকে আপনি ফাঁসির দণ্ড দিচ্ছেন। বিএনপি তো ক্ষমা করে না, না ক্ষমতা, আমি ক্ষমার কথা তো বলি নাই। 22 বছর ধরে, 22 বছর ধরে আপনি তাকে বলতেছেন সে এখনো সঠিক পথে আছে, মানে তার হাতেই সামনের সবকিছু ঠিক থাকবে, মানে আপনি তার উপর ওই যে কথা আছে না যে যার চলন বাঁকা তাকে দেখতে নারী, অর্থাৎ বিএনপির দিকে আপনি দেখে আপনার দেখাটাই আপনার বায়াসড ভাবে আপনি দেখতেছেন, সেই জায়গাটাতে আপনি আরেকজনের ডিরেক্ট প্রথমে খারিজ করছেন, তাহলে আপনার দেখার দৃষ্টিভঙ্গিগত তো এখানে আপনি বায়াসড ভাবে দেখছেন, ফলে আপনার বলা যেই কমেন্ট সেটা তো কোনোভাবেই সঠিক না, সেটা তো ব্যাঠিক হচ্ছে। সঠিক বেঠিক নিশ্চয়ই পরিবর্তন এবং সংস্কার সব কিছু মিলিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হবে সামনের দিনে। 21 তারিখের পর থেকে নির্বাচনে মানুষের কাছে আপনারা সবাই যাবেন, প্রার্থীরা যাবেন, দলের এজেন্ডা নিয়ে যাবে,
তার সমর্থকরা যাবে এবং নিশ্চয়ই এই আমাদের যে 18-20 কোটি ভোটার মানুষের দেশ, তার মধ্যে যত ভোটার এবং 3-3.5 কোটি নতুন ভোটার এবার ভোট দিবে, নিশ্চয়ই একটি সঠিক রায় দিবে এবং এতে একটি নতুন বাংলাদেশ সূচিত হবে আগামী 12ই ফেব্রুয়ারির পর। আমরা সেই প্রত্যাশার আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, দেখা হবে আগামী কোনো এক নতুন অনুষ্ঠানে নতুন অতিথির সাথে। ভালো থাকুন।